থেকে সর্বপ্রথমে বাবা ঈশানেশ্বরকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। এছাড়াও উপস্থিত সুধী দর্শকবৃন্দকে জানাই যথাযোগ্য সম্মান। নিরল ঈশানেশ্বর বারোয়ারি গাজন উপলক্ষে যে যে অনুষ্ঠানের আয়োজন করিয়াছেন সেই অনুষ্ঠানের মধ্যে একটি হলো যাত্রা অনুষ্ঠান। সেই যাত্রা অনুষ্ঠানের অদ্য প্রথম রজনীতে দেখতে পাচ্ছেন এক সামাজিক যাত্রাপালা, যা সমাজের এক জীবন্ত দলিল। মায়ের কোলে মাটির ভগবান, রচনা কানন কুমার মাইতি, পরিবেশনায় নিরল ইয়ংস্টার, রূপসজ্জায় অগ্রগামী নাট্যনিকেতন বর্ধমান, নির্দেশনায় নন্দকুমার ঘোষ, ব্যবস্থাপনায় বাবা ঈশানেশ্বর বারোয়ারি। সর্বশেষে এই বারোয়ারির সর্বাঙ্গীন কুশল কামনা করে বাবা ঈশানেশ্বরের ও সুধী দর্শকবৃন্দের শুভ আশীর্বাদ মাথায় নিয়ে মঞ্চে উপস্থিত হচ্ছে নিরল ইয়ংস্টারের কলা কুশলী শিল্পীবৃন্দ। আজকের যাত্রাপালা মায়ের কোলে মাটির ভগবান। কোথাও তার সন্ধান পেলাম না। চারিদিক থেকে ভেসে আসছে ঝিঝি পোকা আর শ্যাল কুকুরের ডাক, কিন্তু আমার প্রতিমা। ওগো, তোমরা শুনছো? তোমরা কি আমার প্রতিমাকে দেখেছ? শুনেছ তার করুণ আর্তনাদ আর বুক ফাটা হাহাকার? না, কেউ দেখেনি, কেউ দেবে না তার সন্ধান, কেউ দেবে না। প্রতিমা, কি ব্যাপার? এই নির্জন পথে কার আত্মচিৎকার শোনা যায়? এ কি সুদীপ কাকা, তুমি এই অন্ধকারে? আমার মেয়েকে খুঁজতে পেরেছি বাবা। মেয়ে মানে তো প্রতিমা। কেন, কি হয়েছে তার? কোথায় গেছে সে? ওই সন্ধ্যেবেলায় ওই দিঘিতে জল আনতে গিয়েছিল। রাস্তা থেকে এক দল গুন্ডা তাকে জোর করে তুলে নিয়ে গেছে। গুন্ডা? আমার এই স্বাদের পলাশডাঙ্গার গ্রামে? না, এর উপযুক্ত বিহিত আমাকে একটা করতেই হবে। হ্যালো, হ্যাঁ, আমি ধর্মদাস চৌধুরী বলছি। হ্যাঁ শুনুন অফিসার, আপনি যত তাড়াতাড়ি পারেন এই কাজল দিঘি জঙ্গলে ধারে চলে আসুন। হ্যাঁ, ওকে। আমি আমার মেয়েকে খুঁজে পাবো তো বাবা? নিশ্চয়ই পাবে, কিন্তু আমার মেয়ের মাথায় যে কলঙ্কের বোঝা চাপলো, অচিরেই তা মিলিয়ে যাবে কাকা। এমনি মিথ্যা কলঙ্কের বোঝা সীতা, সাবিত্রী সহ পঞ্চসতীকেই বইতে হয়েছিল, কিন্তু তাতেও তাদের সতীত্বের মহিমা ম্লান হয়ে যায়নি। তারা ছিলেন দেবী, আমরা তো এই নোংরা কুৎসিত সমাজ সংসারে এক সাধারণ মানুষ। না কাকা, না, প্রতিটি মানুষের মাঝেই বিরাজ করছেন সর্বশক্তিমান ঈশ্বর। সেই ঈশ্বরের অসীম করুণায় পঞ্চসতী হয়েছিলেন দেবী। আর তোমার মেয়ে প্রতিমা শয়তানের কামানে পুড়ে আজ এক তালে নিকৃষ্ট রাগতা।
কারা তোকে ধরে নিয়ে গেছিল? ওই ওই শয়তান ধর্মদাস চৌধুরী। কি বলছিস তুই প্রতিমা? এই চৌধুরী বাবু, আহা! তোমরা বুঝতে পারছো না কাকা, ওই শয়তানদের ব্যাপারে প্রতিমা আমায় কিছু বলতে চাই। হ্যাঁ বল না বল। এই চৌধুরী বাবু যখন আছেন তখন তোর উপরে এই অত্যাচারের প্রতিকার হবেই হবে। হবে না বাবা, কিচ্ছু হবে না, কারণ ওই শয়তানটা এই বাগান বাড়িতে। মানে জানোয়ারগুলো আমার বাগান বাড়িতেই লুকিয়ে আছে। বেশ, জলে স্থলে অন্তরিক্ষে যেখানেই লুকিয়ে থাকুক, তাদের উপযুক্ত শায়েস্তা আমি করতেই হবে। বাবা, সে ভাতটা আমার উপর ছেড়ে দেন মিস্টার চৌধুরী। আপনি শুধু বলুন কে বা কারা কি অন্যায় করেছে। আর বলবেন না স্যার, এক দল গুন্ডা আজ সন্ধেবেলায় এই সুদীপ কাকার মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে জানোয়ারগুলোর জন্য এই গ্রামের মান সম্মান। আপনি কোনো চিন্তা করবেন না মিস্টার চৌধুরী, আমি যখন এসে গেছি বাই দা বাই। ওরা তোমায় কোথায় তুলে নিয়ে গেছিল? তুমি কি তাদের কাউকে চিনতে পেরেছো? কেন কেন চিনতে পারবো না অফিসার? ওই জানোয়ারটা এই গ্রামে গ্রামেই আছে। এই দারোগা বাবু তা বুঝতে পেরেছে। আর মুখোশের কথা বলছো? সব মুখোশ টেনে ছিঁড়ে ফেলে আসল অপরাধীকে ধরে এনে তাদের আমি বুঝিয়ে দেবো বাঘে ছুলে 18 গা আর পুলিশে ছুলে 36 ঘা। তাহলে আর দেরি করবেন না স্যার, আমার স্বপ্ন দিয়ে গড়া এই পলাশডাঙ্গার সম্মান রক্ষা করা ভার আমার উপর ছেড়ে দিন মিস্টার চৌধুরী। তাহলে আমার মেয়ের কি হবে দারোগা বাবু? আগে শয়তানগুলোকে অ্যারেস্ট করি, তারপর আপনার মেয়ের কথা ভাবা যাবে। অফিসার, হ্যাঁ চলি মিস্টার চৌধুরী। নমস্কার। নমস্কার। ছি 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 ছি। কত মেহনত করে এই পলাশডাঙ্গা গ্রামকে সরকারি খেতাব নির্মল গ্রামে ভূষিত করলাম, আর কয়েকটা জানোয়ারের জন্য। বাহ, চমৎকার ধর্মদাস চৌধুরী, চমৎকার। মুখ আর মুখোশের লড়াইয়ে আজ তোমার মুখোশটাই জিতে গেল। কি বলছিস তুই প্রতিমা? ওই চৌধুরী বাবু একটা মুখোশধারী দুপে জানোয়ার বাবা। শায়েস্তা করতে পারিনি বলে তোমার দুঃখ হচ্ছে তো? বেশ, আমি তোমাকে শায়েস্তা করে বুঝিয়ে দেবো যে এই চৌধুরী, এই ধর্মস্থাও চৌধুরী পলাশডাঙ্গার বুকে গরিব মেহনতি মানুষদের পরিত্রাতা ভগবান। তা আমরা জানি বাবা, এই জন্য তো আপনার উপর ভরসা করে আমরা বেঁচে আছি। সেই ভরসার যোগ্য মর্যাদাও আমি দিই কাকা, তোমাদের মঙ্গলের জন্য। থাক ধর্মদাস চৌধুরী, আমাদের জন্য তোমাকে আর কুমিরের কান্না কাঁদতে হবে না। তোমার আসল রূপ ব্যাস ওইখানেই ফুল স্টপ। সুদেব কাকা, প্রতিমা বড্ড আপসেট হয়ে পড়েছে, ওকে কি আমি দু চার কথা বুঝিয়ে বলে দেবো? হ্যাঁ 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 বাবা, হ্যাঁ বাবা। আপনি এই গ্রামের মাথা বাবা, আপনার উপর ভরসা করেই তো আমরা বেঁচে আছি। না বাবা। ঠিক ওই কথাটাই আমি শুনতে চেয়েছিলাম। তুমি তুমি একটু এখানে দাঁড়াও কাকা, আমি তোমার মেয়েকে আমি তোমাকে দু চার কথা বুঝিয়ে বলি। না, তোমার মতো জানোয়ারের সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না। তাই বললে কি হয় শোনা? তোমার বাবার মুখেই তুমি শুনলে না আমি এই গ্রামের মাথা। সেই মাথায় তৈরি বুদ্ধিগুলো আমি তোমার আঁচলে বেঁধে দেব। Yes! আমার কথা মতো চললে তোমার এই গর্বে আসা সন্তানের বাবাও আমি খুঁজে দেব, অন্যথায় তোমার মুক্ত পূর্বেই তোমার বাবার গলায় আমার ওই শান্তি প্রিয় ছেলের দল হালকা করে চালিয়ে দেবে। তবে রে জানোয়ার, কথা দিয়েছি তো, তোমায় এত উতলা হতে হবে কেন? তোমাকে এত উতলা হতে হবে কেন? কাকা, কাকা গো, মনে হচ্ছে
তোমার মেয়ে ক্রমশ মানসিক ভারসাম্য হারিয়েছে। তুমি তাড়াতাড়ি একে বাড়ি নিয়ে যাও। হ্যাঁ এ চল মা, তুই ঘরে চল। না, যাবো না বাবা, আমি কিছুতেই ঘরে ফিরে যাব না। আমি এর শেষ দেখবো, তবেই ছাড়বো। দেখলে কাকা, যা বললাম ঠিক তাই। মাথাটা না খারাপ হলে হয়, নিয়ে গিয়ে একটা ভালো ডাক্তারকে দেখাও। হ্যাঁ ভালো কথা। এই নাও ডাক্তারি খরচ বাবদ এই 1000টা টাকা তুমি রাখো। না, নিও না বাবা, নিও না। চৌধুরী বাবু আপনি কি ভগবান তোমাদের মতো গরিব মেহনতি মানুষদের সকল বিপদের পরিত্রাণ। যাক সে কথা, তুমি প্রতিমাকে নিয়ে বাড়ি যাও, আর এদিকে যা ব্যবস্থা করার তা আমি করছি। ঠিক আছে বাবা, ঠিক আছে। আয় মা, তুই বাড়ি আয়, বাড়ি আয়। বাবা, বাবা শোনো, বাবা শোনো। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? আরে আজ আপাতত বাড়ি যাও, যদিও আমি বাসি ফুলের গন্ধ পছন্দ করি না, তবু তোমার মতো মিষ্টি ফুলকে ডাকলে এসো। কিন্তু আসবো রে, জানো আর আসবো, আসতে যে আমাকে হবেই, কারণ জীবন রঙ্গমঞ্চে অসুরের ভূমিকায় সফল দক্ষ অভিনেতা তুই। তাই তোকে বিনাশ করে এই সমাজ সংসারের শান্তি ফিরিয়ে আনতে আমাকে যে আসতেই হবে। আমি বড়ে বড়ে ফিরে আসবো, আমার নারী আর নারীত্বের লাঞ্ছনার চরম প্রতিশোধ নিতে। নমস্কার, আমি ধর্মদাস চৌধুরী। প্রয়োজনে মানুষের পায়ে ধরি, আবার প্রয়োজন ফুরলে তাকে গামছা পরিয়ে গামলায় চড়িয়ে গঙ্গা পার করি। মানুষ দিন দুপুরে মানুষ খুন করে তার লাশ গায়েব করে দেয়, হাসতে হাসতে মুছে দেয় মা বোনের স্মৃতির সিঁদুর, শিশু সন্তানকে হত্যা করে তার মায়ের কোলে। এই মানুষের রক্তবীজ আমার প্রতিটি শিরায় ধমনীতে বইছে। তাই অন্যায়, অধর্ম আর লোভ, লালসা আর বিকৃত কামনার পরিপূর্ণ আমি এক মহাপাপের জীবন্ত ফসি। আজকে খাওয়াটা যা জমবে না। বর্ষাকালে পুঁটি মাছের পেট ভর্তি ডিম, আর সেই ডিম ভর্তি পুঁটি মাছের ঝোলা এখন আমার হাতে। মা, ও মা, একবার তাড়াতাড়ি এদিকে এসো, মাছগুলো যে ছটপট করছে। মাছগুলোর চাইতে তুই তো বেশি ছটফট করছিস বাবা। কেন কেন মা? কেন আবার কি রে? এই সাত সকালে যা হাঁক ডাক শুরু করেছিস, তাতে করে মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। তুমি শুধু আমার হাত ডাক্তার শুনলে মা, আমার হাতের এই ঝোলার মাছগুলো তো একবার দেখলে না? কই দেখি দেখি। দেখো মা, দেখো। তা এত সকালে তুই মাছগুলো কোথায় পেলি বাবা? আর বলো কেন মা, মাছ দিয়ে যাচ্ছুম দেখি মতি ছিলে কালার বউ মাছ ধরছে। আমাকে দেখেই মাছগুলো কালার বউ আমার হাতে। বেশ, নিতেই তুই অমনি নিয়ে চলে এলি। আচ্ছা, তোর কি এতটুকু লজ্জা করলো না? তুই কি ওর দেখেছিস? ওরা গরিব মানুষ, এই মাছগুলো বিক্রি করলে ওদের আজকে সংসার চলতো। একবারও কি ভেবে দেখেছিস আজ দুপুরে ওদের হাঁড়িটা উনুন জ্বলবে কিনা? তাহলে তো ঘরে ঠাকুর দেবতার পূজা বন্ধ করে দিতে হয় গো মাটার। জানো মাথান, আমার এই বউটা না মুখু, এই লেখাপড়া শিখে নাই। তাই এতদিন যে ভগবানের দয়ায় সে বেঁচে আছে, আর তাকে সামনে পেয়ে ওই মাছগুলো পূজা ভেবে দিয়ে দিয়েছে। কালাচার, কিন্তু অত আগে পিছে ভাববার জ্ঞান ওর নাই মাথান। আমি যদি আগে জানতুম ওই মাছগুলোর জন্য দা ঠাকুরকে এত দোষ নিতে হবে, তাহলে কখনো দিতাম না গো মাটান, কখনো দিতাম না। কিন্তু তোদের মুখের গ্রাসটা আমাদের মুখে তুলে দিয়ে তোরা কি না খেয়ে উপোস করে থাকবি? না হয় তাই রইব মাথান। কি দেশের ওই হাজার হাজার মানুষ না খেয়ে ভগবানের দূরে হচ্ছে দেয়, শুধু একটু করুণা পাবে বলে। আমরা যে ভগবানের জন্যেই আজ দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে আছি। না রে কদম না, তোরা তোদের সততার, নিষ্ঠার, পরিশ্রমের গুণে। ওগুলো তো তোরই দেওয়া ঠাকুর। তুই তো আমাদের কাছে সেই কৃষ্ণ ঠাকুর, যে ভগবান হয়ে ওই ভক্ত সুদামার পায়ে ধুলে ধুলে দেয়। কালাচাঁদ, তুই চুপ করবি?
আমি চুপ করে যাবো না ঠাকুর। তবে ওই মাছগুলো নিয়ে যদি তোদের অসুবিধার কারণ হয়, তাহলে তাহলে আমাদেরকে ফিরিয়ে দাও মাঠান, ফিরিয়ে দাও। ওগুলো নিয়ে গিয়ে আমরা না না কদম না, তার হয় না রে, তার ফেরানো যায় না। কারণ ভক্তের চোখের জলে দেওয়া অর্ঘ ভগবান কখনো ফিরিয়ে দিতে পারে না রে, ফিরিয়ে দিতে পারে না। যা যা কদম, তুই বাড়ি যা, আর যাওয়ার সময় তুই শুনে যা, তোর এই কষ্ট করে ধরে আনা মাছগুলো আজ আমি রান্না করে তোদের ভগবানের মুখে তুলে দেব। মাঠান, মাঠান, সত্যি মাঠান, তুমি যদি এই ঠাকুরের পাশে না থাকতে তাহলে আমাদের দা ঠাকুর কোনোদিন ভগবান হতে পারতো না গো মাঠান। তবে আর কি, বাড়ি গিয়ে নিজেরা উপোস থেকে দিনরাত খালি ভগবান ভগবান করে চিৎকার কর। তা করলেও যে তোর জন্য আমরা কোনোদিন শোধ করতে পারবো না দা ঠাকুর। তুই যে রক্ষে কবচ দিয়ে আমাদেরকে কিনে রেখেছিস, কালাচাঁদ, ওই স্বর্গে থাকা ঠাকুরও ফুল ফল আর ওই তুলসীর সঙ্গে চাই ভক্তের চোখের জল। কিন্তু কোনো কিছু না নিয়ে আমাদেরকে বুক দিয়ে আগলে রেখেছে এই মাটির পৃথিবীর মাটি মাখা ভগবান। সেই ভগবানকে জানিয়ে যায় আমাদের পেন নাম, পেন নাম, পেন নাম, পেন নাম। পেন নাম। মা, এরপরেও বলবে আমি মাছগুলো নিয়ে এলাম কেন? না বাবা না, আর বলবো না বাবা, আর বলবো না। কারণ মানুষের ভালোবাসার দান গ্রহণ করে যদি ভিখারিও হতে হয়, তাতেও কিন্তু মানুষের মর্যাদা ম্লান হয়ে যায় না বাবা, ম্লান হয়ে যায় না। না মা, এ তোমার ভুল ধারণা। মানুষের মর্যাদা তখনই ক্ষুণ্ণ হয় যখন সে লেখাপড়া শিখেও তার উপযুক্ত মর্যাদা পায় না। তার মানে কি বলতে চাস কি তুই? আর বলবো মা, ভালো একটা চাকরির অফার পেয়েছি, কিন্তু তারা 2 লাখ টাকা ডোনেশন চাইছে। তার মানে 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমি আমার শিক্ষার উপযুক্ত চাকরি খুঁজে নিয়ে রাশি রাশি টাকা ইনকাম করব, আর সেই টাকা দিয়ে সাতমহলা অট্টালিকা হয়তো তৈরি করতে পারবে মেজদা, কিন্তু সেই অট্টালিকার কোনো কোণে এতটুকু শান্তি তুমি পাবে না। কারণ তোমার উপার্জনটা সোজা পথে নয় বলে। কারণ চোরা পথে রোজগার করে ধনী হওয়া যায়, কিন্তু সুখী হওয়া যায় না মেজদা। গৌরব, এই সেই জন্যই তো আমি তোকে বলছি রে সৌরভ, বাঁচতে গেলে মানুষের জীবনে টাকা অতি অবশ্যই প্রয়োজন রে, কিন্তু টাকাই সব কিছু নয়। একদম। বেশি অর্থ যেখানে, বেশি অনর্থ সেইখানে। যাক সেসব কথা। হ্যাঁ রে বাবা সৌরভ, তুই এই 3 দিন কোথায় ছিলিস বাবা? জানি না, যাও। আর রাগ করছিস কেন বল দেখি? এত রাগ কি ভালো? মাঠে যেতে পারিসনি বলে দাদা না হয় 2-4 কথা বলেইছে, তাই বলে তুই 3 দিন ঘরে ফিরবি না? এই 3 দিন না খেয়ে না ঘুমিয়ে তুই কোথায় ছিলিস বাবা? বল তুই কোথায় ছিলিস? সে কথাটাও নিজের মুখে কি করে বলবে মাসিমা? সে কথাটা না হয় ওনার হয়ে আমিই বলে দিচ্ছি। তার মানে কি বলতে চান আপনি? গত 3 দিন আগে আপনার মধু নিশি যাপনের কথা। তার মানে গত 3 দিন আগে সৌরভ এই গ্রামে গিয়ে এক গরিব চাষির মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে। মিথ্যে কথা। পূবের সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু আমার দাদা কখনো এরকম হীন কাজ করতে পারে না। কি পারে আর কি পারে না সেটা আপনার দাদাই ভালো জানে। বাট মাই টাইম ইজ আপ। সৌরভ বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সুদেব রায়ের মেয়ে প্রতিমা রায়কে ধর্ষণ করার অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করলাম। কিন্তু অফিসার, মেজদা তো প্রতিমাকে ভালোবাসে, তাছাড়া আগামী দিনে ওদের বিয়ে হওয়ার কথা। সে নিজে এসে থানায় অভিযোগ জানালো কেন? কেন সে সৌরভ বাবু কত শাস্তি চেয়ে কান্নায় ভেঙে পড়লো? নিশ্চয়ই এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে, নইলে প্রতিমা কখনোই এত বড় মিথ্যা কথা বলতে পারে না। সব পারে। বর্তমান যুবতী নারীর সঙ্গে বিষাক্ত কালনাগিনীর কোনো তফাৎ নেই। তবুও বলছি, প্রতিমা কখনোই আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে না। সেটা আদালতেই প্রমাণ হয়ে যাবে। সৌরভ বাবু, এখন চলো। স্যার, আমি প্রতিমাকে এক্ষুনি এখানে নিয়ে আসছি, এখানেই প্রমাণ হয়ে যাক প্রতিমা ওই কথা বলেছে কিনা। আই এম সো সরি গৌরব বাবু, সে সময় আমি আপনাকে দিতে পারবো না। অফিসার, এরপর আপনার যা বলার আছে আদালতই বলবেন। চলুন সৌরভ বাবু। সৌরভ, সত্যি কি তুই? দাদা, এই কথা আজ তোমার মুখে, তুমিও বিশ্বাস করলে না যে তোমার ভাই আর যাই করো এমন ইনকার সে কখনোই করতে পারবে না।
বিশ্বাস তো আমি করি রে ভাই, বিশ্বাস তো আমি করি, তোদের বিশ্বাসই তো আমার একমাত্র সম্বল। কিন্তু কিন্তু মা, কিন্তু কি যে দাদা, সেই বিশ্বাসকে বুকে চেপে ধরে রেখে তুমি খোঁজ নিয়ে দেখো তোমার আর মায়ের স্নেহ মায়া মমতা দিয়ে গড়া তোমাদের সখী সাধে লুকিন্দরকে আজকে করছে কান্নাগিরি দংশনে একেবারে নীল করে দিয়েছে, একেবারে নীল করে দিয়েছে। তোমার চোখের জলের নদী, দাদা শান্ত হও। তোমার ছোড়ের লক্ষিন্দর আজ রান্ত হয়ে জলে ভেসে চলেছে। মেজদা, তোমার চোখের জলের নদী আর কোনোদিন কোনায় জানি না মা, আমি জানি না। আসুন বাবু। মন মাঝিরে তোর খেয়াতে তুই দিলির পাল তুলে যাবি রে ভেসে ও জানে কোন দূরে, ও জানে কোন দূরে। মন মাঝিরে তোর খেয়াতে তুই দিলি যে পাল তুলে যাবি রে ভেসে ও জানে কোন দূরে, ও যাবি রে ভেসে ও জানে কোন কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না। কারণ চোখের জলে কোনোদিন রহস্যের জাল ছিন্ন করে বের হওয়া যায় না মা। আচ্ছা আচ্ছা গৌরব, তোর কি মনে হয় যে ওই সৌরভ? ফুলের চেয়েও পবিত্র দাদা। ঠিক বলেছিস। ওই ঈশ্বরের সৃষ্টির ফুলে চাঁদের বুকে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার মেজদার এতটুকু কালি ছিটে থাকতে পারে না দাদা, এতটুকু কালি ছিটে থাকতে পারে না। তাহলে প্রতিভা নিজে থানায় গিয়ে ডায়েরি করলো কিসের জন্য? সেটাই তো রহস্য মা। যেদিন আমি সেই রহস্যের জাল ছিন্ন করতে পারবো, সেদিন দেখবে প্রতিমা তোমাদের এতটুকু বিশ্বাসের অমর্যাদা করেনি মা। সে তো অনেক দেরি আছে, কিন্তু কিন্তু আইনের চোখে সারাটা জীবন আমার ছেলেটাকে ওই জেলের ঘানি টানবে বলতে চাস? সেই পথে আমি খুঁজতে চললাম মা। কোথায়? আমি জানি অপরাধী যত ধূর্তই হোক, সে তার অপরাধের চিহ্ন ফেলে রাখবেই, না। আর সেই চিহ্ন দিয়েই শুরু হবে আমার সত্যের অনুসন্ধান। সব চিহ্নকে নিশ্চিহ্ন করতেই আমি তো তোর কাজে ছুটে এসেছি রে কিন্তু ভাই। তুই থাকতে পলাশ এরকম একটা হীন কাজ করলো কেমন করে? তুই কি মেজ থেকে চিনিস না, নাকি তার সম্বন্ধে তোর এতটুকু সন্দেহ আছে পলাশ? তুই বিশ্বাস কর ভাই, আজ 5 দিন আমি বাড়িতে ছিলাম না। এই 5 দিনের মধ্যে ওই শয়তানরা এমন একটা রহস্য ঘন ঘটনা ঘটাবে কি এ আমি ভাবতে পারিনি গৌরব। কি ঘটনা? শয়তানরা তো চিরকাল শয়তানি করবেই পলাশ, কিন্তু তোমার বোন এত বড় শয়তানি করলো কি করে? যে প্রতিভাকে ঘিরে আমাদের এই সংসারে এত আশা আকাঙ্ক্ষা, সেই প্রতিভা যে এইভাবে আমাদের বুকে দুঃখের শেল মারবে এ আমি ভাবতেও পারিনি, আমি ভাবতেও পারিনি। আঘাত তো সে নিজে হানেনি মাসিমা, আঘাত হানতে বাধ্য করেছে এই গ্রামের কিছু শয়তান। শয়তান মানে আজ বাড়ি ফিরেই আমি প্রতিমার মুখে সব ঘটনা শুনে সবার আগে ছুটে এসেছি এই বাড়িতে ক্ষমা চাইতে, কিন্তু প্রতিমার মুখে যে লোমহর্ষক ঘটনার কথা আমি শুনেছি। কি কথা শুনেছো পলাশ? তুমি চুপ করে থেকো না, বলো বলো কি ঘটনা ঘটেছে, তুমি বলো। বল পলাশ, বল তাড়াতাড়ি। শুনবেন? তবে শুনুন, গতকাল সন্ধ্যায় প্রতিমা যখন উঠানে ঝাঁট দিচ্ছিল, ঠিক তখন নাচনার মতো বাঘ ভাত দেখতে আমি নয় সুন্দরী। বাজে কথা বাদ দিয়ে বলুন, কে আপনি? এখানে কি চাই? চাই তো অনেক কিছুই সুন্দরী, এই কিন্তু দিচ্ছে কে? তবে তুমি ইচ্ছা করে সবই দিতে পারো। খবরদার, খবরদার বলছি, আর এক পায়ে হবে না কিন্তু, আর এক পায়ে করে আমি কিন্তু ছেঁটিয়ে তোমার বিষ
বড় কি সুন্দরী, এটা কি তোমার হাতে মানায়? তবে রে জনন, আর কোনো কথা নাই, এখন আমি যা বলি তুমি মন দিয়ে শোনো। না, তোমার মতো জানোয়ারের সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না। পারে ডার্লিং, পারে পারে। শোনো, আগামীকাল সকালে তুমি থানায় গিয়ে মিথ্যে করে বলবে ওই সৌরভ ঠাকুর তোমায় ধর্ষণ করেছে। আমি মরে গেলাম, তুই এত বড় পাপ কাজ করিস না মা। না বাবা না, ওই সর্বদান্তারের কবলে পড়ে একবার আমি আমার সব কষ্ট খুইয়েছি বাবা, তাই তো দ্বিতীয়বার সে ভুল আমি করব না বাবা, আমি করব না। করবে কেন? বড় বাবার মুখ দিয়ে সে কথা বলাবো। তার আগেই তোরা শেষ হয়ে যাবি রে শয়তান। যে ন্যায় অন্যায় তোরা করে তুলেছিস, অধর্ম তোরা করে তুলেছিস, সেই পাপে তোরা নিজেরাই শেষ হয়ে যাবি। হারামজাদি, সাপের 5 পা দেখেছিস না? তোর সেই পা দুটো আমি কেটে নেব। যে বাদে তুই ঘুরে ঘুরে গ্রামে গ্রামে আমার নামে কুৎসা রটিয়েছিস, আমি তোকে দিয়ে সৌরভে নামে ডায়েরি করিয়ে আমি প্রমাণ করবো দেবো যে এতদিন তুই যা বলেছিস তা সব মিথ্যে। প্রকৃত ধর্ষণকারী ওই সৌরভ ঠাকুর। তোমার ওই শয়তানের ফাঁদে পা দিয়ে ওই আমার মেয়ে ওই সৌরভ দেবতুল্য ছেলের নামে মিথ্যা ডায়েরি সে করবে না। করবে কাকা, করবে। নইলে যে তোমার এই গলা পচা দেহটা ওই নদীর জলে ভেসে উঠবে। রক্তের সম্পর্ক বড় কঠিন কাকা। ছোটন, এই চালাই বুড়োটাকে নিয়ে যেত। না, আমার বাবাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? বলো না। আমার বাবা সেখান থেকে মুক্তি পাবে যখন তোমার করা ডায়েরি এবং সাক্ষীতে এই পলাশডাঙ্গার সোনার ছেলে সৌরভ জেল খাটবে। সুন্দরী, আমাদের প্রস্তাবে তুমি রাজি কিনা? না, আমার জীবন থাকতে তোমাদের এই ঘৃণ্য প্রস্তাবে আমি কিছুতেই রাজি হব না, হব না, হব না। তোমার জীবন যাবে না সুন্দরী, যাবে তোমার বাবা আর তোমাকে আমার এই ছেলেরা। তপেন্দু, আরে আমার এই লেখা দরখাস্তটায় একটা সই করে অন্যত্রে চালান করে এবার বলো প্রতিমা, আমার প্রস্তাবে তুমি রাজি? বলো রাজি? আমি রাজি না হয়ে আর কি করবো বাবু মশাই? আর তো আমি কোনো উপায় দেখতে পাচ্ছি না, তাই তোমাদের সকলের কাছে আমি হাত জোড় করে বলছি, তোমাদের এই ঘৃণ্য প্রস্তাবে আমি রাজি, রাজি, রাজি। ওরা যাবার সময় জোরপূর্বক মামাকে গাড়িতে তুলে নিয়ে গেছে, আর যা বলে গেছে তার প্রতিফলন তো এখন ঘটেই চলেছে। কিন্তু এই মুহূর্তে প্রতিমা শক্ত সাক্ষ্য ছাড়া মেজদাকে নির্দোষ প্রমাণ করা অসম্ভব। পলাশ, তাহলে যাও বাবা পলাশটা, তুমি যেমন করে পারো প্রতিমাকে বুঝিয়ে সুঝিয়ে। না, তাতে হয়তো সৌরভ মুক্তি পাবে মা, কিন্তু সুদেব কাকার জীবনহানিও হতে পারে। তাই বলে কি আমার ছেলেটা সারা জীবন ওই জেলের ছেলের মধ্যে সারাটা জীবন পড়ে থাকবে, জেলের ঘানি টানবে? মাগো, তাই কি কখনো হয়? সৌরভ গৌরব ওরা সে আমার শক্ত দুটো হাত, আমার দু চোখের নয়নের মণি, আমার সংসার বৃন্তে ফোটা দুটো সুগন্ধি পারিজাত, ওদের একটাকে হারালে আমি কি বাঁচতে পারি মা? তাহলে এখন আমরা কি করব বড়দা? এমন কোন উপায় বের করো পলাশ, যাতে সাপ মরবে অথচ লাঠি ভাঙবে না।
সৌরভ কলঙ্ক মুক্ত হবে, কিন্তু সুদেব কাকার জীবনের বিনিময়ে নয়। বর্দা, বেশ, তবে তাই হোক বর্দা। তোমার লক্ষ্য পূরণ করতে মেজদাকে কলঙ্ক মুক্ত করে মায়ের চোখের জল মুছিয়ে দিতে আমি জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে আমি প্রবেশ করবো শয়তান সৃষ্ট মৃত্যু গহ্বরে। গৌরব, ওদের আমি বুঝিয়ে দেবো যে পৃথিবীটা এখনো নরক হয়ে যায়নি, তাই তো পাপ আর পাপীরা চিরকাল এখানে রাজত্ব করতে পারবে না। ওদের আমি বিনাশ করে বুঝিয়ে দেব যে পৃথিবীটা এখনো মানুষেরই আছে, তাই ভগবান শ্রীকৃষ্ণ মানুষ রূপে যুগে যুগে এখানে নেমে এসেছেন। কিন্তু যে হত্যতে দাদাপুরে যা চলেছে, এই কলিযুগেও কি তাই চলবে? ঘটবে মা, ঘটবে। না হলে যে মিথ্যা হয়ে যাবে ভগবানের মুখ নিশ্চিত সেই অমৃত বাণী, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদমানম সৃজমহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছেই এক আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছেই এক আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছেই এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। আগুন জ্বেলে দেব, আগুন। আর সেই আগুনের লেলিহান শিকায় পুড়ে মরবে এইবারে দুটো আইবুড়ো গো, ধর্মদাস আর দেবদাস চৌধুরী। এই তারপর টিনাকে আমার বুকে নিয়ে আমি হব এই বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র সম্রাট। হাঁটা বন্ধ করুন ম্যারেজাত বাবু, নইলে আপনার মুখে কই মাছ ঢুকে পড়বে। শাট আপ, ভদ্রভাবে কথা বল। ক্লাস 5-এ 4বার ফেল করে এর চেয়ে ভদ্রভাবে কথা বলা যায় না ম্যারেজাত বাবু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই তোর এই খাপটা বন্ধ কর। হ্যাঁ, মাছ নয় কি যেন বলছিলি? ইয়েস, বাইরে বিক্রি করতে এসেছে। আরে ডাক ডাক, তাকে ভিতরে ডাক। আমি তাকে ভেতরে ডেকে এসেছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি। আরে এই জন্য তো তোকে এত ভালোবাসি রে একাদশী। অমন কাজটি ভুলেও করবেন না ম্যারেজাত বাবু। এই একাদশীকে ভালোবাসলে চিরকাল আপনাকে উপবাসী থাকতে হবে। তাহলে কাকে ভালোবাসবো? আরে যাকে দেখলে এই দেহ মন প্রাণ জুড়িয়ে যায়, আবার দেখতে না পেলে এই প্রাণের ভেতরটা হাঁকু করে যে ভালোবেসে গলা জড়িয়ে ধরে বলবে, মাছ নিবে গো বাবু, মাছ, টাটকা মাছ, কই, লেঠা, চিংড়ি, মাগুর, হরেক রকম আছে। মাছ নিবে গো বাবুরা, মাছ। আরে এই বাবু, মাছ নিবি? আরে নেবো 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 নেবো, তবে মাছ নয়। কি? মাছওয়ালিকে। তো টাকা দিতে পারবি তো? ট্যাকে জোর আছে? আরে দেখতে হবে না, দেখতে হবে না। উনি পরের ফোনে পদ্মারিকিনি করে দাম হয়তো তোমাকে একটু বেশিই দেবে। একাদশী, শোন 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 মাছওয়ালি, কি? আমি তোর উপযুক্ত দামই দেবো। হ্যাঁ, তা কি কাজ করতে হবে সেটা তো আগে বলো বাবু। শোন 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 তাহলে শোন, এই তোর এই মাছের ঢাকা শিখে তুলে রেখে আমাদের মাতাল ছোট বাবুকে তোর নাচ গান আর যৌবনের মদিরায় ভরিয়ে দিতে হবে। প্রয়োজন হলে
তোর এই যৌবন সুধা পান করিয়ে। সে আমি ঠিক করে নেব রে বাবু, তার জন্য তুই নিশ্চিন্ত থাক। কিন্তু আমি যখন কাজ করব তখন তোরা এই দুটো কটাস কোথায় থাকবি? কেন রে? এই আশেপাশে লুকিয়ে তোর একটু নাচ দেখবো আর একটু গান শুনবো। লাই লাই লাই, একদম হবে লাই। আমার সত্যটা আগে শোন। আমি যখন এখানে থাকবো তখন এই ঘরের দুয়ারে তোরা ত্রিসীমানায় মুখ দেখাবি লাই। রাজি থাকলে তো বল, না হলে বাবু আমি চললুম। মাছ নিবে গো ও বাবুরা, মাছ, টাটকা মাছ, জ্যান্ত মাছ, ডিম ভরা মাছ, ও বৌদিমণিরা মাছ নিবে গো মাছ। এই শোন 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 শোন। আমরা রাজি। ঠিক আছে, এই নে নে। এই আপাতত এই 1000 টাকা রাখ। এক্ষুনি হয়তো আবার ছোট বাবু এসে পড়বে। বাহ বাহ রে শালা, তোমরা দেখছি পয়লা নম্বরের খচ্চর। শালা এই দেশের মানুষরা 2 টাকার জন্য দুবেলা দুমুঠো খেতে পারে লাই, আর তুমি এই দেশের কর্তা হয়ে এই মাছগুলোকে নাচাবে বলি 1000 টাকা খরচা করছো বাবু। না 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 না, আমি নয়, আমি নয়, এই ম্যারেজ জাত বাবু। একাদশী। আমি তো একাদশী, তাই চিরকাল আমি থাকি উপবাসী। তোমাকে দেখলে তো বোঝাই যায় না তুমি ধাড়ি না খাসি। তুই যা ভাবছিস তা নয় গো ছেলের মাসি। আমি প্রমাণ করে দিতে পারি, তুই যদি তোর এই ফাটা মাথা নিয়ে আমাকে একটু চান্স দিস। এই শালা, কি বললি কি বললি তুই? আমার ফাটা মাথা? নিশ্চয় নিশ্চয়, ওই যে ওই শালা কালাচানটা সব ফাটিয়ে লাল করে দিয়েছে। ও তুই আমার সিন্দুরের কথা বলছিস? হ্যাঁ, কিন্তু তুই আইবুড়ো কার্তিক হয়ে এই ফাটা মাথা মেয়ে ছেলে নিবি কেন? তার চেয়ে কোনো একটা সুন্দরী আইবুড়ো মেয়ে দেখে বিয়ে করলে এই আপনাদের মতো নাগরের জ্বালায় সে কি আমাকে পাত্তা দেবে? তাই আমি ওর ফাটা মাথাটা আর একটু ফাটিয়ে কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ দেখি যারা কালের শীর্ষে, কাল তারা প্রধানত। কে কে তোমরা? কি চাই এখানে? আজকালের ম্যানেজার তপেন্দু গাঙ্গুলি, ওই স্যার আমাকে পাঠিয়েছেন আমার হাতে টিকিট ধরিয়ে দিয়ে ওই নরকগামী ট্রেনের কামড়ায় তুলে দিতে, তাই তো? টিকিট এনেছো তো? টিকিট? হ্যাঁ এনেছি ছোটবাবু, এনেছি। ওই 1 পেটি হুইস্কি আপনার কামরায় রেখে দিয়েছি, আর এই সামনে দাঁড় করিয়ে রেখেছি নব যৌবনের টইটুম্বুর এক নারী। কারণ সুরা নারীকে টিকিট করে তো আপনার মতোই মানুষগুলো নরকের যাত্রী হয়। একই মায়ের সন্তান, রক্তের সম্পর্কের দাদা, নিজের ভাইকে নরকে পাঠাতে কত আয়োজন, কত খরচ করে চলেছে। বাহ, ভারী সভ্য পৃথিবী, বাহ। তুই আজকে আগে আমি একাদশী। একাদশী কেন? আমরা তো সবাই আমি জানি। আমি সে একাদশী নয় ছোট বাবু, আমি একটা মানুষ যে তার দুনয়ন সার্থক করে দেখতে এসেছে যে কেমন করে একটা দেবতা শয়তানের কবলে পড়ে ধীরে ধীরে দানব হয়ে নরকের পথে এগিয়ে যায়। আসি ছোট বাবু, আসি। ওরে একাদশী, আমি না তোকে বড় ভালোবাসি, কিন্তু আমার এই শুষ্ক নিরস ভালোবাসা তোর কোনো কাজে লাগবে না রে ভাই। এগে তুই ওরা দাঁড়িয়ে নেবে না? আমার কাজ তো এখনো শেষ হয়নি গো ঠাকুর। আমি এখন নাচবো, গাইবো। আরে তাহলে দেরি করছো কেন? শুরু করো তোমার নাচ গান। আমার নাচ দেখবি ঠাকুর? আমার গান শুনবি? তাহলে শোন। নাগর আমার কাঁচা পিরিট পাকতে দিল না, নাগর আমার কাঁচা পিরিট পাকতে দিল না, গাগতরে ঘুমের
আমার ভালো লাগছে না। কেন কেন ছোট বাবু, কি হয়েছে? আমার গান, আমার নাচ দেখার মতো কুড়ি জীবন দৃষ্টি আমার নেই। ছোট বাবু, তাহলে আমি টাকা নিয়ে নাচ গান করেছিস, এবার এবার তুই বাড়ি যা। যদি যদি মনে করিস তাহলে কোনো একটা শুভ দিন থেকে আবার তুই আসিস। কবে কবে আসবে সেই শুভ দিন? কেন রে ভাই, দ্বিতীয়ার দিন একটা লাল শাড়ি পরে আলতা রাঙা পায়ে সীমান্তিনী বাংলার বধূ সেজে চন্দনের পাত্র হাতে নিয়ে এসে তোর এই হতভাগ্য দাদার কপালে 3টে চন্দনের ফোঁটা দিয়ে বলিস, ভয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভয়কে ফোঁটা। তুই মানুষ নয় রে, তুই দেবতা। না রে বোন না, আমি একটা অবধি শিশু। তাই তো এদেশের নারী সমাজ আমার কাছে মমতাময়ী মায়ের প্রতিমূর্তি। তাহলে এই মিথ্যে বদনাম নিয়ে কেন তুই মদ খেয়ে মানুষের ঘৃণা করাস বাবু? এই পৃথিবীতে সব কেনর উত্তর হয় না রে বোন, আর যদিও বা হয় তা সব সময় মুখ ফুটে বলা যায় না। তাই সেই কেনর উত্তর আপনাকে জিজ্ঞাসা করবো না দেবদাস বাবু। এসো বৌদি, আমরা ফিরে যাই। হ্যাঁ তা তো যাবে, কিন্তু তোমাদের আসল কাজটা হয়েছে তো। আসল কাজ? কি কাজের কথা বলছেন আপনি? যে কাজে তোমরা এসেছিলে, সুদেব কাকে তোমরা উদ্ধার করতে পেরেছো? হ্যাঁ, আমরা সুদেব কাকে উদ্ধার করতে পেরেছি। আর সুদেব কাকে যখন উদ্ধার করতে পেরেছি তখন প্রতিমার সত্য সাক্ষীতে মেজদার জামিন অবশ্যই হবে। খুব সহজ কাজ নাও হতে পারে। কেন? ছোট বাবু, কথায় আছে বাতাসেরও কান আছে, আর সেই বাতাস বেয়ে এই খবরটা পৌঁছে যাবে দাদার কানে, আর তখন সে নিশ্চয়ই চুপ করে বসে থাকবে। একদম একদম, আপনি যথার্থই বলেছেন। এই কথাটা তো আমরা ভেবে দেখিনি। বাবা উচিত ছিল, কারণ খলের ছলের অভাব হয় না। আপনি কি তাহলে কি মামার বদলে প্রতিমাকে ওরা কিডন্যাপ করতে পারে? নিশ্চয় পারে, নিশ্চয় পারে। এখন তাড়াতাড়ি ঘরে চলো ছোট ঠাকুর, আমি চললাম। এসো তোমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, কিন্তু তার আগে আমি এই দেবদাস বাবুকে কয়েকটা কথা বলতে চাই। বেশ তো বলো। আপনি যদি আপনার দাদার পাপের সঙ্গী না হন, তাহলে সেই পাপের মূলচ্ছেদ করতে, আপনি এই পলাশটাকে কলুষমুক্ত করতে আপনি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। নিশ্চয়ই করব। যেমন আজকে আমার সাহায্য না পেলে তোমরা কিছুতেই এবারের গুপ্তকক্ষ থেকে সুদেব কাকে উদ্ধার করতে পারতে না। শুধু এটাই নয় দেবদাস বাবু, আমি চাই সর্বাঙ্গীন সহযোগিতার হাত, যে হাত শুধু এই কুচক্রীকে খান খান করতে নয়, এই ফুকা মানুষদের মুখে অন্ন যোগাবে, এই সমাজ সংসার তথা দেশকে রক্ষা করতে হাতিয়ার ধরে সবার আগে আসবে। কিন্তু গৌরব, আর কোনো কিন্তু নয় ছোট বাবু, এই কাজে আপনার মতো মানুষের সহযোগিতা না পেলে আমরা হয়তো কোনোদিন সার্থকতার মুখ দেখতে পাবো না ছোট বাবু। তাই তো আমার বড়দার স্বপ্নের পলাশডাঙ্গা গড়ার কাছে আমরা বাংলার কিষানীরা হাতে হাত রেখে বলবো, ধ্বংসের পৃথিবীতে ফোটাবই ফুল ফোটাবো, ধ্বংসের পৃথিবীতে ফোটাবই ফুল ফোটাবো, আলো আধার রাতে লক্ষ প্রদীপ জ্বালাবো, লক্ষ প্রদীপ জ্বালাবো, ধ্বংসের পৃথিবীতে ফোটাবই ফুল ফোটাবো। তো কিছু সবে থেকে যায়, রাতের আকাশ ভরা তারায় তারায়, হারায় না তো কিছু সবে থেকে যায়, রাতের আকাশ ভরা তারায় তারায়, দিনের আলোয় তুমি পাবে না খুঁজে, দিনের আলোয় তুমি পাবে না খুঁজে, আসবেই সেদিন আসবেই আমাদের, শত হাতে হাত মেলাবো, লক্ষ প্রদীপ জ্বালাবো, লক্ষ প্রদীপ জ্বালাবো, ধ্বংসের পৃথিবীতে
ফোটাবো, ধ্বংসের পৃথিবীতে ফোটাবই ফুল ফোটাবো। আলো আধার রাতে লক্ষ প্রদীপ জ্বালাবো, লক্ষ প্রদীপ জ্বালাবো, লক্ষ প্রদীপ জ্বালাবো, লক্ষ প্রদীপ জ্বালাবো। বাংলার সব মানুষ আজও বেঈমান বিশ্বাসঘাতক হয়ে যায়নি সৌরভ। তা যদি হতো তাহলে তুমি এত বড় অপরাধ করেও জামিন পেতে না। কিন্তু আমি তো অপরাধী নই ধর্মদা, আমাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। তাই নাকিয়া? তাহলে তুমি ভেবে দেখো, যে দাদাকে তুমি দেবতার মতো শ্রদ্ধা করতে, যে ভাইকে তুমি অনুজ লক্ষণের মতো স্নেহ করতে, তোমার জামিন করাতে তারা একটিবারও এগিয়ে এলো না কেন? তারা কি বিশ্বাস করেনি যে তুমি নির্দোষ? ধর্মদা, আমার রক্তের সম্পর্ক যদি বেইমানি করতে পারে, তাহলে পরস্পর কোনো রূপসী অন্যের বাহু ডোরে বাধা পড়ে তোমার ভালোবাসার মুখে আরে লাথি তো মারতেই পারে। আপনি চুপ করুন ধর্মদা, আপনি চুপ করুন। আমি আর শুনতে পারছি না, শুনতে পারছি না। আমার দেবতুল্য বরদা সত্যের মোহে দেবত্ব হারিয়ে এক স্বার্থান্বেষী দানবের পরিণত হয়েছে। ধর্মদা, আজ আজ আমার সব গুলিয়ে যাচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে। আমি আজ বুঝে উঠতে পারছি না আজ আমার কে আপন আর কে পর। তাতে কি হয়েছে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ডার্লিং। আপনাকে তো ঠিক। আরে ওকে তুমি কি আপনি আগে করছো? ও আমার ছোট বোন টিনা। আরে ওকে তুমি নাম ধরে একান্ত আপনই ভাবতে পারো। না না, একেবারে নাম ধরে। তাতে কি হয়েছে, আর এর থেকে বেশি ভালো লাগলে আমাকে তুমি জড়িয়ে ধরে তোমার বুকে বলতে পারো, টিনা মাই সুইট ডার্লিং, আই লাভ ইউ। ইউ আর রাইট মাই সুইট সিস্টার। হা হা করে দাঁত না বার করে এখান থেকে তো কেটে পড়লেই পারো, নাহলে ওর আমাকে যতই ভালো লাগুক, ও তো আর আমাকে ভালোবেসে তোমার সামনে আমাকে জড়িয়ে ধরতে পারবে না। ও ইয়েস ইয়েস। আরে এ কথা তো আমি আগে কখনো ভাবিনি। বাই দা বাই, তোমরা তাহলে নিজেদের মন দেওয়া নেওয়াটা সেরে নাও, আমি ততক্ষণ বাইরে থেকে একটা কাজ সেরে আসি, কেমন? এসব আপনি কি বলছেন? আপনি তো আমার সম্বন্ধে জানি, আমি আপনাকে খুব ভালো করে জানি, আর যেইটুকু জানি এতেই অনেক। কিন্তু আমার আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি প্লিজ আমাকে না আপনি আগে বলে বলে লজ্জা দেবেন না, কারণ আমি যে আপনার প্রেমেরই এক ভিখারিনী। টিনা, টিনা, ऐसी दीवानगी देखी नहीं कहीं मैंने, इसलिए जाने जाना दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, हाँ नाम रख दिया।
যে কোনো পুরুষ ভালোবেসে তোমায় ধন্য হবেই। ভ্রান্ত নীতিজ্ঞান কাণ্ডজ্ঞানকে হারিয়ে দখল করেছে পাপের সাম্রাজ্য। মাথায় কাঁটার মুকুট পরে মৃত্যুর কোলে বসে ভাবে আমি এই জগতের অপরাজেয় এক সম্রাট। ছোটটা তুই এখানে? আরে ওই যে কুইজ যেমন রোদ পোহাতে মাঝে মাঝে জানায় ওঠে, আমি না তেমনি তোদের মতো ভদ্র মানুষের সংস্পর্শে আসার জন্য বেড়াতে এলাম মাই সুইট সিস্টার। বাট হু আর ইউ রাদার? বর্তমানে ও আমার বন্ধু, কিন্তু কিছুদিন পর হবে ও তোমার ভগ্নিপতি। অতীতে এদেশে ছিল রামরাজ্য, আর বর্তমানে এটা হচ্ছে রাবণ রাজ্য। যারা রামকে ছেড়ে রাবণকে বুকে জড়িয়ে ধরে তাদের ধ্বংস স্বয়ং নিয়তিও রোধ করতে পারে না। তবু আমি অতীতে ফিরে যাব না। যারা আমার শ্রদ্ধা ভালোবাসাকে পদতরিত করেছে, যারা আমার বিপদের দিনে সাহায্যের হাত না বাড়িয়ে দূরে ব্যঙ্গের হাসি এসেছে, তাদের দিয়ে আর যাই হোক দেবদাস বাবু, রামরাজ্য প্রতিষ্ঠা করা যায় না। ডার্লিং, তুমি একটু বেশি আপসেট হয়ে পড়ছো। চলো তুমি ভেতর রুমে গিয়ে একটু বিশ্রাম নেবে। চলো চলো। ইয়েস যাও ব্রাদার যাও। আরে আমার মতো একটা মাতালে কথায় কান দিয়ে তুমি তোমার ব্রাইট ফিউচারটাকে নষ্ট করবে কেন? যাও 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 যাও। হ্যাঁ যাচ্ছি। তুমি যাওয়ার আগে বলে যায় দেবদাস বাবু, দূর থেকে যেটা আমরা ফুলের বাগান মনে হচ্ছে, কাছে গেলে দেখবেন সেখানে কাঁটার ঝোপ ছাড়া আর কিচ্ছু নেই। চলো চল। এই যে আপনারা কেউ কি ভেবেছিলেন যে এত সুন্দর একটা পাঁঠা এক কোপেই বলি হয়ে যাবে? ভুলে যাবে মায়ের মমতা, দাদার স্নেহ আর ভাইয়ের ভালোবাসার কথা। ভালোবাসা করিস লাই রে বাবু। কতটা ভালোবেসেছিস যে এই বিপদের দিনেও দাঁত বার করে হাসছিস। বিপদ? কোথায় বিপদ? সে কি বাবু, তুই শুনিস লাস? তোদের ঘরে সাপ ঢুকেছে, সাপ। আর সেই জন্যই বুঝি তুমি সাপ ধরতে এ বাড়িতে ছুটে এসেছো? হ্যাঁ গো বাবু, আমাকে যে খবর দিয়ে বললো। মিথ্যা কথা। মিছে কথা? তোদের ঘরে সাপ ঢোকে নাই? না। আর যদিও বা ঢুকে থাকে, সে এ বাড়িতে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। কেন? কারণ এ বাড়িতে মানুষগুলোর শরীরে যে বিষ আছে, বিষাক্ত সাপের দাঁতে সে বিষ নেই। তাই তোমার সেই স্বাদের সাপগুলো এ বাড়িতে টিকে থাকবে কি করে ভাই? একথা আপনার মুখে মানায় না ছোট বাবু, যেহেতু আপনি নিজেও একজন এই বাড়ির সদস্য। তবে আমাদের মুখে মানায়, কিন্তু বলি না, কারণ বেশি মোটা মোটা সত্যি কথা বললে চাকরি আমার পেছনে লাথি মেরে চাকরির গয়া গঙ্গা বারাণসী করে দেবে। ওরে ওরে একাদশী, এই শিক্ষিত সমাজের কলঙ্ক গ্রাজুয়েট মাতাল আমি। আমার মুখে সত্য মিথ্যা ভালো মন্দ সব কথাই তো মাতালের প্রলাপ। মাতাল হয়ে কেউ পৃথিবীতে জন্মায়নি দেবদাস। মানুষ তার শিক্ষা আর চরিত্রহীনতার কারণে মদ খেয়ে ব্যাস ব্যাস এবার আমি কেটে পড়ি না। কেন? কারণ তোমার ওই জ্ঞান গর্ব ডায়লগগুলো আমি হজম করতে পারবো না, তাই। আরে ডায়লগ হবে কেন? সত্যিই তো তুই মদ খাই, কিন্তু আমি মাতাল নই দাদা। এটা কেমন কথা হলো ছোট বাবু? মদ খায় অথচ মাতাল নয়? ইয়েস, ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট মিস্টার ম্যানেজার। এই সমাজে যারা মদ খায় তারা কিন্তু কেউ প্রকৃত মাতাল নয়, কিন্তু যারা রূপা লোভ লালসা ষড়যন্ত্রের নেশায় মাতাল, তারা কিন্তু কেউ মদ খায় না। তাহলে তুই আমাদের কোনো কথাই শুনবি না? মানুষ মানুষের কথা শুনবে না তাই কি কখনো হয় দাদা? আমি তোমার সব কথা শুনবো, কিন্তু একটা কথাও মনে রাখবো না। কারণ এই সমাজের মানুষগুলো না সব শালা এক একটা গিরগিটির জাত। এরা ক্ষণে ক্ষণে রূপ বদলায়। এরা মুখে যা বলে করে ঠিক তার উল্টো। এরা অপরকে সৎ উপদেশ দেয় আর নিজেরা অসৎ কাজ করে এই সমাজের সর্বনাশ করে। সেই সভ্য শিক্ষিত মানুষ নামক
অমানুষদের স্রোতে আমি গা ভাসাবো না। আর তাদের অন্যায় কাজের প্রতিবাদ করতে গিয়ে আমি ওই মেজদা বিপ্রদাস চৌধুরীর মতো হারিয়ে যেতে পারবো না দাদা। ছি 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 ছি, এই জানোয়ারটার জন্য মান সম্মান আর কিছুই রইল না। আগে বাবু, ওই বিপ্রদাস চৌধুরীটাকে তোর দ্বিতীয় পক্ষের বাপরে শালা। এই এই তুই কে? আগে আমি হলাম মাল। আরে বাজে বকো না, বাজে বকো না। তুমি মাল হবে কি করে? মাল মানে তুই বড় বড় মেয়ের এই ছোট ছোট জামা, সারা শরীর দেখিয়ে কোমর বেঁকিয়ে হেলে দুলে যাবে। আগে আমি সে মাল এ মাল নয়, মাল মানে হলো আগে সাপুরে। সাপুরে? আমি তোদের ঘরে সাপ ধরতে এসেছি। এখানে? আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? লাই বাবু, তবে আমি যে গন্ধ পাচ্ছি। গন্ধ? আরে কিসের গন্ধ? আরে বাবু, বাড়িতে অনেক রকম মশলা দিয়ে রান্না হচ্ছে তো, সেই গন্ধই হয়তো বেটা সাপের গন্ধ হচ্ছে। লাই বাবু লাই, আমার লাখ বেমান না আছে। এ সাপের গন্ধ না হলে এ পচা মানুষের গন্ধ হতে পারে। হ্যাঁ বাবু, এ গন্ধ আমি খুব চিনে। তোদের বাড়িতে কি কেউ মরে পচে গেছে? না, কেউ পচে যায়নি। তোর নাকটাই খারাপ হয়ে গেছে। বাই দা ভাই, এই হুটহাট করে তুই ঘরের মধ্যে ঢুকবি না। ঠিক আছে বাবু, কিন্তু সাপ। আরে এই ঘরে নেই বাপ, দয়া করে তুই এখান থেকে বিদায় হয়ে আমাদেরকে সবাইকে উদ্ধার কর। নিশ্চয় বাবু, নিশ্চয়। আমি ছাড়া কে তোদের উদ্ধার করবে? এ ঘরে অনেক বিষধর সাপ আছে, আর সেগুলো নামি ছাড়া কে ধরবে? তবে এই ঘরে আবার আমি আসবো বাবু, আবার আমি আসবো। কে ওই শয়তান? এই সাপ ধরার জন্য এই বাড়িতে এসেছে, আর এই বাড়িতে পচালাসের গন্ধই বা পেল কেন? সেটাই তো রহস্য স্যার। যে কথাটা আমরা এই তিনজন ছাড়া আর তো কেউ জানে না, সেই কথাটা একজন সামান্য সাপুরে মাল। আপনি কি করে এই বাবুর ম্যারেজ যা শুনলেন বলুন তো? আপনার এই মাথা একটা মনে হচ্ছে বুদ্ধির আমরা একাদশে আমি থাকি উপবাসী, আর সত্যি কথা বলতে বড় ভালোবাসি। আর সেই সত্যি কথাটা হলো ওই বেটা সাপুরে নয়, সাপুরের ছদ্মবেশে অন্য কেউ। তোর কথাই যদি সত্যি হয় তাহলে আজ রাতেই ওকে। ওই পর্যন্তই থাক স্যার, যথা সময়ে কাজ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু স্যার ওই সৌরভ আমার সুচতুর কৌশল আর টিনার যৌবনের ফাঁদে ও আটকে বলেছে। যত নাড়াচাড়া করবে ওর যৌবনের ফাঁদে গিটগুলো তত শক্ত হয়ে বসবে ওর স্বপ্ন, স্বাদ, আশা, আকাঙ্ক্ষার বুকে। সেই ফাঁদই ওকে টেনে নিয়ে যাবে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে। আপনি কি বলছেন স্যার? টিনা কি তাহলে বিয়ে করবে? তবে ঘর করার জন্য নয়, খেলা করার জন্য। আপনি কি করতে চান স্যার? জমিদার বংশের ছেলে আমি, ধর্মদাস চৌধুরী। প্রয়োজনে মানুষের পায়ে ধরি, আবার প্রয়োজন মিটলে তাদের মুখে 3টে লাথি মারি। আমার প্রতিটি শিরায় বইছে জমিদারি নীল রক্ত। অত্যাচার, খুন, ধর্ষণ এগুলো আমার নিত্য সঙ্গিনী। এগুলোকে দিয়েই আমি ওই রবি ঠাকুরের বুকে মোক্ষম আঘাত হানব। আমার নিখুঁত ষড়যন্ত্রের জালে বন্দী হয়ে মাটিমার কোলে শুয়ে থাকবে ওই মাটির ভগবান রবি ঠাকুর। ব্যাস, হিসাব বরাবর হয়ে গেল। টিনা মেম সাহেবকে বিয়ে করে সৌরভ পাবে আমরা রাখি, আর তার কিছুদিন পরে আপনি পাবেন সেই আটি ছোবড়া। আর
একাদশী চিরকাল থাকি উপবাসী। না 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 না, আমি উপবাসীও থাকবো না, আরে ছোবরাও চুষবো না। আমার চায়ের উপবাস গন্ধে ভরা টম্বুর যাকে পাওয়ার জন্য আমি ওই শয়তান ধর্মদাস চৌধুরীর হাজার পাপের সঙ্গে তাকে আমার জীবন থেকে সরিয়ে দিতে চাইলে ধর্মদাস তো মরবেই, ধ্বংস হয়ে যাবে তার এই বাপুরি চৌধুরী ভিলা। সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলার বুকে ছোট্ট একটা গা পলাশডাঙ্গা। এখানে সবুজ ক্ষেতের উপর সোনালি ধানের শীষগুলো হাওয়ায় দুলতে দুলতে বলছে, ওরে গায়ের কিষান রবি ঠাকুর, তোর স্বপ্নের পলাশডাঙ্গাকে আমরা সোনা দিয়ে মুড়ে দেব। ঠিক তখনই মহাকাল রূপে ছুটে এলো এক ঝলমদঙ্কা বাতাস। সেই বাতাসে ওলট পালট হয়ে যাচ্ছে আমার সোনালি ধানের সাথে সাথে আমার সোনালি বাঁকা স্বপ্নগুলো। আমার মাথাটা অসহ্য যন্ত্রণা করছে কেন? চোখের সামনে সব ঝাপসা লাগছে কেন? কি হলো রে বাবা, তুই আমার চিৎকার করে উঠলি কেন? তোর শরীরটা কি খুব ক্লান্ত লাগছে? কে? ও মা, কি যেন বলছিলে, ক্লান্ত নাকি? হ্যাঁ বাবা, সকাল থেকে সেই রোদ্দুরে তুই কাজ করছিস, তাই বোধহয় তোর শরীরটা। নে বাবা নে, এই জলটুকু খেয়ে নে। হ্যাঁ দাও মা দাও। কিন্তু আমার শরীর ক্লান্ত কেন হবে মা? সোনার বাংলার চাষির ঘরের ছেলে আমি, তেমনি আজ যারা চাষকে উপেক্ষা করছে একদিন তাদের সকলকে বাংলার কৃষি আর কিষানিকে সম্মান জানিয়ে বলতেই হবে, বাংলার পূজনীয় মা, পবিত্র মাটি আর শ্রদ্ধেয় মানুষ কিষান কিষানি, তোমাদেরকে জানাই কোটি কোটি প্রণাম। তাহলে সেই স্বপ্নের পথ ধরে আমার সৌরভ কেন বাড়ি ফিরে আসছে না বাবা? হয়তো আর কোনোদিন আসবে না বলে মা। কি বলছিস? আমাদের সব চেষ্টা নিষ্ফল হয়েছে বড়দা। ওই শয়তান ধর্মদাস চৌধুরী বুঝতে পেরেছে আমরা যখন সুদেব কাকাকে উদ্ধার করতে পেরেছি তখন প্রতিমা কোর্টে সত্য সাক্ষী দেবে, তাই আগে থেকেই ওই শয়তানটা মেজদা জামিন করিয়ে নিয়েছে। ভালোই তো হয়েছে রে গৌরব, ভালোই তো হয়েছে। ঘোরের ছেলে ঘরে ফিরে আসছে, বল কি না? না দাদা, না 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 মানে? তা যদি আসতো তাহলে থানা থেকে বাড়ি না এসে ওই শয়তান চৌধুরী বিলায় উঠতো না। তুই গৌরব, কি বলছিস তুই? যা চিরন্তন সত্য তাই বলছি মা। এই নির্মম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে তুমি এরকম নীরব নিথর কেন বর্দা? কিছু বলো। দাদা, সোনার বাংলার একটা সোনার ছেলে ধীরে ধীরে রাংতায় পরিণত হচ্ছে। এমন একটা সত্যের মুখোমুখি দাঁড়িয়ে মিথ্যা প্রতিবাদের ভাষা একটা মূর্খ চাষার মুখে মানায় না রে গো। দাদা না, তবে আমি কিছুতেই হাল ছাড়বো না মা, আমি কিছুতেই হাল ভাববো না। পবিত্র রক্তের বন্ধন এত সহজে ছিন্ন হতে যা পারে না। তাই তো আমি তার কাছে যাব, একবার তার মুখোমুখি দাঁড়িয়ে তাকে আমি জিজ্ঞাসা করবো। কি জিজ্ঞাসা করবি তুই? বল কি জিজ্ঞাসা করবি? মাগো, তাকে আমি জিজ্ঞাসা করবো দাদার স্নেহ মমতা, ভাইয়ের শ্রদ্ধা ভালোবাসা তার কাছে মিথ্যা হতে পারে, কিন্তু মাতৃদুগ্ধ তার কাছে এমন বিস্বাদ হলো কেন? কেন কেন সে লেখাপড়া শিখে ভুলে গেল? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। স্বার্থ লোভ আর আত্মসুখের নেশায় সে যে আজ বধির হয়ে গেছে দাদা। তাই তো তোমার পবিত্র বাণী তার কানে পর্যন্ত পৌঁছাবে না দাদা, সে শুনতে পাবে না। গৌরব, শুনতে তাকে হবেই, তা না হলে মিথ্যা হয়ে যাবে আমার স্বপ্ন, আমার সাধ, আমার আশা। দাদা, প্রতিশ্রুতি ভঙ্গ করে আমি মানুষের কাছে হয়ে যাব বেঈমান, বিশ্বাসঘাতক। হলেও আমার কিছু করার নেই বর্দা, কারণ আমার সিদ্ধান্তে আমি অটল। সিদ্ধান্ত কি তোর সিদ্ধান্ত? ওই নষ্টা মেয়ে প্রতিমাকে কখনোই আমি বিয়ে করতে পারবো না। তুই যে কি বলছিস তুই কিন্তু নিজেই জানিস না। আমি জানি, আমি সব জানি।
তোদের সবাইকে আমার চেনা হয়ে গেছে। একজন বিপদে পড়লে তোরা অন্যজন দূর থেকে দাঁড়িয়ে হাসিস। সৌরভ, সৌরভ, এত বড় মিথ্যে কথাটা তুই বলতে পারলি বাবা? পাঁচটা আমার গায়ের মানুষের সামনে যে মাটির ভগবান, যে রোদ জল ঝড় সবকিছু মাথায় করে নিয়ে চাষ করে সোনার ফসল ফলাচ্ছে, যে তোদের দুই ভাইকে মানুষ করেছে, যে তার তোদের সুখের কথা চিন্তা করে নিজে বিয়ে পর্যন্ত করলো না। বিয়ে করবে কি করে? বিয়ে করবে কি করে? নিজে বিয়ে করলে পরের বউগুলোকে ভোগ করবে। যা যা সৌরভ, তুই যা রে, তুই যা। নিজের ভাই বলে রক্তের বন্ধনের দোয়াই দিয়ে আমি তোকে আটকে রাখবো না রে ভাই। আসলে 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 গৌরবটা খুব ছোট তো, তাই না বুঝে তোকে অনেক কথা বলে ফেলেছি রে ভাই। তাই ওই আমি তোকে তোর ওই হাত দুটো ক্ষমা চাইছি রে। তোমার এই সিন ক্রিয়েট আমার একদম পছন্দ হয় না দাদা, অসহ্য লাগে তোমার এই নাটক। হ্যাঁ লাগবেই তো, লাগবেই তো। তুই তো আমার মতো মূর্খ চাষা নস, লেখাপড়া জানা শিক্ষিত ছেলে। দুদিন পরে হয়তো বড় অফিসার হবি, তখন হয়তো আমরাই তোর ওই পায়ের নিচে বসে করুণা ভিক্ষা চাইব রে ভাই। না 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 না, এই বাংলার কিষানেরা না খেয়ে শুকিয়ে মরবে, তবু কোন শয়তানের কাছে করুণা ভিক্ষা চাইবে না। আমি তোকে অনুরোধ করছি সৌরভ, তোকে অনুরোধ করছি, ওই বড় লোকেদের নিশ্চলনায় ভুলে দেবতুল্য বড় দাদার নামে মিথ্যে অপবাদ দিয়ে নিজের জন্মভূমি পবিত্র মাটিকে ছেড়ে তুই চলে যাস না রে বাবা, তুই চলে। বাধা দিও না মা, তুমি বাধা দিও না, ওকে তুমি যেতে দাও। কারণ দেবতাকে ওই ভাষায় অপমান করার পর কোন দেব মন্দিরে তার ঠাঁই হতে পারে না। যাও বেশ, যাও। এখনো তোমার এখানে দাঁড়িয়ে থাকতে লজ্জা না?